দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল বিজেপির বিদায় ভাবনায় মানিক সরকারের আনন্দ। সিপিআইএমের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে, কিংবা এইবারের নির্বাচনে সিপিআইএম কতটা শক্তি বাড়াতে পারবে, এই নিয়ে কোনো পূর্বানুমানও করেননি তিনি। এই নিয়ে একটি শব্দ খরচ করেননি। কিন্তু সপ্তম দফা অর্থাৎ শেষ দফা ভোটের আগে ভোটের গতি প্রকৃতি নিয়ে আলোচনায় যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। বৃহস্পতিবার তিনি বলেছেন, ষষ্ঠ দফায় ভোট শেষে দেশের বিভিন্ন ভোট বিশ্লেষণ যেভাবে রাজনৈতিক ব্যাখ্যা করেছেন, এতে প্রত্যেকেরই অনুমান ছয় দফায় ভোটের বিজেপি যথেষ্ট পিছিয়ে পড়েছে। তাদের অনুমান সঠিক হলে গোটা দেশের মানুষের কাছে তা যথেষ্ট আশার কারণ, এবং এতে দেশের মানুষেরই মঙ্গল সাধিত হবে বলে মনে করেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য। উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপরীতে যে ইন্ডিয়া জোট রয়েছে, সেই ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক সিপিআইএম। যদিও পশ্চিমবঙ্গ এবং কেরালায় ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা চলছে, কিন্তু তারপরেও গোটা দেশের নিরিখে ইন্ডিয়া ব্লক যে এবার বিজেপির বিদায় নিশ্চিত করবে, এই বিষয়ে প্রায় একমত তিনি। এদিন সাংবাদিকদের জানিয়েছেন, ভোট বিশ্লেষকদের অনুমান থেকে যথেষ্ট আশার কারণ খুঁজে পাচ্ছে। আশা করি ষষ্ঠ দফা পর্যন্ত যে ট্রেন্ড বজায় ছিল, সপ্তম দফায়ও তা বজায় থাকবে। এতে নিশ্চিত হবে বিজেপির বিদায়। তবে সিপিআইএম কেমন ফল করবে এইবারের ভোটে, এই নিয়ে কোনো কথাই জানাননি মানিকবাবু। দেশ থেকে বিজেপি বিদায় হবে, এদিন এই আনন্দ প্রকাশ করেছেন তিনি। সোজা সাপটা রাজনীতি শেষ কথা। আসলে এই রাজ্যে সবকিছুতেই যেন রাজনীতির আশ্রয় করে। যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে, তখন সেই দলের নেতা নেত্রীরাই যেন প্রশাসন এবং এই রাজ্যের মাতা এবং পিতা। তারা কোনো অপরাধ করলে ওই অপরাধ আড়াল করার জন্য শুরু হয় খেলা। অপরদিকে বিরোধী দলের কেউ অপরাধ করলে তাকে ফাঁসানোর খেলা শুরু হয়। দেখা গিয়েছে, এই রাজ্যে সরকারি কাজ করতে গিয়ে আকসার সরকারি আমলা, অফিসার, কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছে না পুলিশ, চিকিৎসক, শিক্ষক, বিচারপতি থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মীরাও। দেখা গিয়েছে, যখন কোনো নির্বাচক বা চিকিৎসক বা বাস্তুকার বা শিক্ষক আক্রান্ত হন, তখন কয়েকদিন খুব হইচই হয়। তারপর রাজনীতির কৌশলে ধীরে ধীরে ওই সমস্ত ঘটনা যেমন ধামাচাপা পড়ে, তেমনি অভিযুক্তরা ছাড়া পেয়ে যান। দেখা গিয়েছে, শাসক দলের নেতা নেত্রীদের হাতে যে সমস্ত সরকারি অফিসার আক্রান্ত হন, তাদের পাশে প্রথম 3-4 দিন তাদের সংগঠনগুলি থাকে। তারপর সবকিছু উধাও হয়ে যায়। এরা যে সরকারি কাজ করতে গিয়ে পুলিশ, চিকিৎসক, শিক্ষক, বাস্তুকার, স্বাস্থ্যকর্মী এবং বিদ্যুৎ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু বন্ধ নেই। দেখা গিয়েছে, হাসপাতালে ঢুকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেটানো হচ্ছে। এখন বিদ্যুৎ নিগমের অফিসার কর্মীরা রোজ আক্রান্ত হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবাদীরাই মনের সুখে তাদের পেটাচ্ছেন, কিন্তু ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে কই। ঘটনা হচ্ছে, একটা দলের সরকারের মেয়াদ যত বেশি হয়, ততই কিন্তু সেই দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে একটা দাদাগিরি বা মাস্তানির ভাব চলে আসে। তাদের কথা মতো সব কাজ করতে হবে। এলাকার নেতা সাজতে গিয়ে তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক, বাস্তুকারদের পর্যন্ত মারধর করেন। দেখা যাবে, যে নেতা বা নেত্রী এই অপকর্ম করলেন, তিনি 8ম শ্রেণী উত্তীর্ণ, আর তিনি যাকে পেটালেন তিনি একজন চিকিৎসক বা বাস্তুকার। দেখা গিয়েছে, ডান বাম রাম সবামূলেই শাসক দলের লোকদের হাতে আক্রান্ত হলে সেই চিকিৎসক হন বা বাস্তুকার বা শিক্ষক, মুখ বুঝে অপমান সয়ে যাওয়া ছাড়া যেন অন্য কোনো পথ খোলা থাকে না। খুমুলুঙ্গে মোতার শীর্ষ বৈঠক 3 জুন, চূড়ান্ত হবে ভবিষ্যৎ রণনীতি। আগামী 3 জুন তীব্রামতার কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক বসছে খুমুলুঙ্গে। লোকসভা ভোটের পর এটাই তীব্রামতার শীর্ষ নেতৃত্বের প্রথম বৈঠক। স্বাভাবিকভাবে 3 জুন তীব্রামতার কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক
তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, তীব্রামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। আগামী 2রা জুন তার রাজ্যে আসার কথা রয়েছে। ফলে বুবাগরার উপস্থিতিতেই হবে এই বৈঠক। তবে যতটুকু খবর পাওয়া গিয়েছে, বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরে আসুক কিংবা না আসুক, 4 জনের পর তীব্রামতা বিজেপির উপর একাধিক বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে। তার প্রথমই হলো লোকসভা ভোটের প্রাক্কালের দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে হওয়া চুক্তি বাস্তবায়িত করা। দ্বিতীয়ত, রাজ্য মন্ত্রিসভায় যে 2 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে গুরুত্বপূর্ণ দপ্তর প্রদান। তাছাড়া রয়েছে বিভিন্ন নিগম ও ব্লকগুলোতে চেয়ারম্যানের পদেও মথার বিধায়কদের পুনর্বাসন দেওয়া। বৈঠকে পঞ্চায়েত ও ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও দলের রণনীতি চূড়ান্ত করা হতে পারে। তবে এটাও ঠিক, লোকসভা ভোটের ফলাফলে দিল্লিতে উলটপুরাণ হলে কি চেহারা নেবে তীব্রামতায়, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে। হঠাৎ শান্তির মিছিল, প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপরে ইসরায়েলের বর্বরোচিত আক্রমণ বন্ধ হোক, আগরতলায় কর্মসূচি থেকে বললেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেছেন, 8 থেকে 9 মাস পর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের একজন আধিকারিক এই প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন যে 1980 সালে ইসরায়েলের সম্পর্কে ভারতের নীতি একই অবস্থান রয়েছে এবং ইসরায়েলের গাজা ভূখণ্ডের রাফার উপর অমানবিক আক্রমণের সমর্থন করে না ভারত। শনিবার দেশের সাধারণ নির্বাচনের শেষ দফার 57টি আসনে ভোট হবে 8 থেকে 9 মাস পর। হঠাৎ কেন ভারত সরকারের ভুল বদল? এইবারের নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত পরিবর্তনের আভাস দিচ্ছে। এটা সেই ইঙ্গিত কিনা জানি না, কিন্তু ইসরায়েলের সম্পর্কে ভারতের নীতি একই থাকার কথা এই প্রথম মোদী সরকার জানান দিল। এই 2 লাইনের বিবৃতি সন্তুষ্ট হওয়ার মতো নয়। শুক্রবার বিকেলে রাফায় ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ত্রিপুরা চ্যাপ্টারের মিছিলের পর প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রেখেছেন। প্রসঙ্গত, প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েলের হিংস্র ও বর্বরোচিত হামলার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। তারপর ছিল সভা। অফিস লাইন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে সবাই মিলিত হয়েছিলেন। মানিক সরকার আরো বলেছেন, এই সময়ের মধ্যে ভারত সরকার যেন ইসরায়েলকে সমর্থন না করেন যতদিন না প্যালেস্তাইন নিজস্ব রাষ্ট্র গঠন করতে পারছে। যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল এই আক্রমণ বন্ধ করছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বামপন্থীদের। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি এও বলেছেন, ইসরায়েলের সাথে অস্ত্রের আদান প্রদান ভারতকে বন্ধ করতে হবে। ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর কোনো যোগাযোগ রক্ষা করা যাবে না। প্যালেস্তাইন যেন স্বাধীন সত্তা নিয়ে নিজেদের রাষ্ট্রকে গড়ে তুলতে পারে, এই দাবিও করেছেন মানিক সরকার। তিনি আরো বলেছেন, এই প্রতিবাদে যেখানে যেখানে নির্বাচন নেই সেখানে হচ্ছে। প্যালেস্তাইনের জনগণের অস্তিত্ব আজ বিপন্ন। মার্কিন সাম্রাজ্যবাদের পূর্ণ মদতে এই ধ্বংসলীলা চলেছে। তিনি বলেছেন, মার্কিন দেশে শুধু নয়, সমস্ত বিশ্বে এর প্রতিবাদ হচ্ছে। আজকেই শেষ নয়, এর প্রতিবাদে চালিয়ে যেতে হবে। দেশের বর্তমান সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলতে স্বাধীন ভারতের নীতি পরিবর্তন করেছে। মানিক সরকার বলেছেন, ওই আক্রমণকারী দেশকে সাজিয়ে তুলতে ভারতের শ্রমিক পাঠানোর নিন্দা জানিয়ে বলেছেন, শ্রমিকরাও যেতে চাইছেন না, কিন্তু দেশে কাজ নেই, তাই তারা মৃত্যুকে মধুতে নিয়ে সেখানে গিয়েছেন। এই সরকার কোভিডের সময় শ্রমিকদের গ্রামে ফেরত পাঠিয়ে রেগার কাজ বন্ধ করে দিয়েছিল। সুতরাং এই প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন তিনি। সভায় ডক্টর দেবব্রত গোস্বামী বক্তব্য রেখেছেন। সভাপতিত্ব করেছেন ডক্টর যুধিষ্ঠির দাস। কুককাম হেল্পারদের বেতন 18,000 করার দাবি উঠল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল প্রকল্পে
কর্তব্যরত কুক কাম হেল্পার যারা, তাদের প্রতি ধারাবাহিক বঞ্চনার চিত্র আগে সামনে এসেছে। 12 মাসের বছরে এইসব কর্মীরা পারিশ্রমিক প্রায় 10 মাসের। অতি সামান্য পরিমাণ যে পারিশ্রমিক তাদের দেওয়া হয় তাও প্রতি মাসে পায় না।